নমস্কার বন্ধুরা, গল্প শোনার আসরে আবারও স্বাগত। আজকে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প, রস। গল্পটি শুনে কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুড়তে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিগা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়া পড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেব, আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলে ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বাকি। বাক্স সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশ পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাঠাখানে, আর আছে একখানি বড় বড় সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটো সাঁটো শক্ত গড়নটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা, মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ির কাজী বাড়ির বৌছিরা হাসাহাসি করল। তুক করেছে মাগি, ধুলা পাড়া দিছে চৌকে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পাড়া দেওয়ানেরই কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন টাড়াইয়া টাড়াইয়া চায়, ধুলা সিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারোর সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে 5-20-7 সবচেয়ে পছন্দ হয়েছিল মোতালেফের ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টল টল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈটুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেবের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এ তল্লাটে কজনের মাথায় আছে। ফুলবানু সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেবের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলেম। গাঁটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুণাগার চায় সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব সে গুণগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আর শেওড়া আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ঠিক করে একটু হাসলো ফুলবানু। কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না, সোল্লানি টাকার খাক্কাই তোমার বাজানের।
ফুলবানু বলল, হ হ শুনছি, চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা, বাজানের গুণা, তার দাম দেবা না? মোতালেব বলল, অ কাকাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামায় উঠা। মোতালেবের রাগ দেখে হাসলো ফুলবানু। কেবল ধামায় কেন, পালায় উঠা বসবো। মুঠ বইরা বইরা সোনা জহরাত ওজন কইরা দেবা পালায়। বুঝবো খেমতা, বুঝবো কেমন পুরুষ মাইনছেন মুঠ। মোতালেব হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিকে ওদিকে তাকিয়ে আরো একটু এগিয়ে এলো ফুলবানু। শুনবা আবার কি? শুনবা মনের কথা? শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইন্সের। মাইন্সের তাজ দেখতে চায়, বুঝছো? মোতালেব ঘাড় নেড়ে জানালে বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইর না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেবের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না। মোতালেব বলল, আচ্ছা, শীতের কয়টা মাস যাওক, তেজও দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবি জানের সবুর থাকবে নি একবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আর একবার ধারে চেষ্টা করে দেখলো মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপর করবার অভ্যেস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা, সাধ করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি। কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানে 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলি গাছের শুকনো মরা ডালগুলি বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালি কাঁচায় ধার তুলে তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মার দুধ নয়, গায়ের দুধ নয় যে বোঁটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস চুঁয়ে পড়ে। এই তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পোচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাতগুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজের হাতে শিখিয়েছিল রাজিক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধি নিষেধও তার মুখে। রাজিকের মতো অমন নাম ডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরুতো রাজিকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধ হাঁড়ি,
রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাকরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাকরেদ 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেবের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে, রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে। রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড়, আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকার রূপ নেবে তখন সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেবের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেব এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগনো আছো নাকি মাজু বিবি? ঘরের ভিতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেব। শুইয়া পড়ছো বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি। রসের কাল আইছে আর মনে পইরা গেছে মাজু খাতুন রে রস জাল দিয়া দিতে হবে, কিন্তু সেরে সাইরাই না কইরা পয়সা দেবা মিয়া, তার কমে পারবো না। গতরের সুখ নাই এবছর। মোতালেব মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে, মনের সুখে গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই কও মিয়া, সাই রানার কমে পারবো না এবার। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। সাই রায়নাই কেন বিবি? যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মিয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, সবাই তো রাইত তো শুইয়া ঘুমাবার জন্যেই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না সাইয়া সাইয়া এই শীতের লম্বা রাইত কাটানো যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্তালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকে সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন কাঁচা বয়সে মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগো থুইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইল তারা কাঁচা রসের হাঁড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করলো মাজু খাতুন। বলল, সাচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তাগো তুলনা। তখনকার মতো মোতালেবকে বিদায় দিলেও তার কথাগুলি মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলি মনের ভিতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেব, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলতো, কিন্তু
তার বেশি এগুবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে বউ ছিল, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনের ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি আনতো মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করতো পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেব। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেব। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেবের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলি ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ। অমন খুবসুরত মুখ ওর কারো নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেবকে আরো আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেবের পিছনে পিছনে তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন। ঘর ধরে কোনো স্ত্রীর ছাঁদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাড় দিয়ে দিয়ে জঞ্জাল দূর করলো উঠানের, লেপে পুঁছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরণীর দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরো অনেকের বসেদের বারুজ্জেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির 1খানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেব উঠানের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির জ্বালা বসিয়ে সেই চালাঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এরোর বাগান থেকে জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্যে। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের 1-1টি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লা রস চোঙাগুলির মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছ চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে, তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলি গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে।
পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়া পড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিন রাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনো দিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যিই এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি দুহারি রস আর শের তিনেক পাটালি গুড় নিয়ে মোতালেব গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলে রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কোঁচায় খুঁটের বাঁধন খুলে বের করলো 5খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মেয়া সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলির ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়া আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো রাজেক মেঘধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? যাইয়া কি ঝগড়া আর চিল্লা চিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাইত? মোতালেব মুচকে হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মেয়া সাহেব? গাছের রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আছে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া যাবে উইরা। এলেম শেখ জল চৌকি এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেবের দিকে। তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাঁচাই জিনিস আছে মিয়া। সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বেসবুর কেডা হইলা মেয়া? এইদিকে আমি রইলাম পথ চাইয়া, আর তুমি ঘরে নিয়া ঢুকাইলা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুকায়া করি কি? মানের দায় জানের দায়। বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াইয়া রইল, তা ছাড়াবো কেমনে? মনে এলেও মুখ ফুটে এই কথাটা বলল না মোতালেব, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আর একজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া। গতর গুনা ঘইসা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাচাই নাকি? মোতালেব বলল, সাচা না তো কি মিছা? সুইঙ্গা দেখো, তখন নতুন মাইন্সের গন্ধে ভুর ভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে, ফুলের গন্ধে ভুর ভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2খান মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়া বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেবের। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো 50 টাকার জোগাড় হতেই মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়া পড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, হাও ছিছি, তোমার গতরই কেবল সুন্দর মতি মেয়া, ভেতর সুন্দর না। এত শয়তানি, এত ছল চাতুরি তোমার মনে।
গুড়াইর সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর গুড় যাই ফুরাইলো অমনি দূর দূর। কিন্তু অত কথা শোনবার সময় নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত, মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর। তুইয়া দাও তোমার রান্ধন বাড়ন ঘর গেরস্তালি, কাছে বসো আয়সা। ফুলবানু হাসে। সবুর সবুর, এ কয় মাস কাটাইলা কি কইরা মেয়া? মোতালেফ জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও, গাছের আদর গাছেই সইতে পারে। মোতালেফ বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান, কেবল তোমার রসই বছরে 12 মাস চোমাইয়া চোমাইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের বড় বড় সনের কুড়োয়। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেফ তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়া পড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘর কন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়াই গেল মানুষটা, যেখানেই যায় বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভিতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলি, তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুরি চুরিতে দরকার নেই তার, সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ে যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারিক্কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ, তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করলো, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সই হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করলো, গাছি না তো সে, খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ও সব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলো না, সপ্তাহ খানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল, পেতনির মতো ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলতো, চোখের উপর সাপমন্নি করতো দিন রাইত, তার হাত গুনা তো বাঁচলাম। কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেব বলল, না, এখন আর ডরাই না, পেতনি তো ছুইটাই গেল, এখন চোখ মেললেই তো পড়ি।
এখন ডরাই পড়ি রে। কেন পড়ি রে, আবার ডর কিসের তোমার? ডর নাই? পাখা মেলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই, সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মাইনষের পছন্দ আর নজরটা বরাবর এই রকম থাকলে হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানে, দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলে, কেন আমার ঠোঁট এমনি বুঝি রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দেই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নেও। মোতালেব হেসে বলল, পুরুষ মাইনষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁইক্ষেত নেই মোতালেবের। মল্লিকদের, মুকুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সার রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেবের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠোনে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুকুজ্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানু, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল, রৌদে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে। কেমন তোর কথাই যে কও তুমি মেয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলি পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয় তাতে। অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাজই চলে না তার। হাত বড় ধীরজ মোতালেবের, জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও ছাড়াইতে পারো না মেয়া, হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, যোগ ফেলাবার হাত ধুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোঁকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরো 5 জন কৃষাণের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে পৈকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, হ, কষ্টে একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মেয়া? গেরস্ত ঘরের মায়া না আমি, না সাচাই আসমান গুনা নাই মাইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন, কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেবের বতরের দিন। কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে।
তা হোক, আরো বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এই কাজে নামডাক আছে মোতালেবের। এই কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বারুজ্জেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটাবার ধুম লেগে গেছে। একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেবের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফুষ্টি নষ্টি রঙ্গ রসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেব, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ভেঙে আসে চোখ। 2 হাতে ঠেলে 2 হাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমায় মোতালেব। শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যে শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রস জাল দেও, যেমন মিঠা হাত তেমনি মিঠা গুড় বানানো চাই। সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনোদিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আছি কাছে কাছে। আমারে পুচ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়। তবু গুড় হয় না পছন্দ মতো, কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষস্বরে বলে, কেমন তর মায়া মানুষ তুমি, এত কইরা কইয়া দেই, বুঝাইলে বোঝো না। এই গুড় হইছে, এই নি খরিদ্দারে কেনবে পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, বলে, কেনবে না কেন, বেচতে জানলেই কিনবে। মোতালেব খুশি হয় না হাসিতে, বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বইসো বাজারে। তুমি আইসো বেইচা, খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখলো ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায়, আর একবার মুখের দিকে চায় মোতালেবের। এ তোমার কেমন ধরো গুড় হইল মিয়া? গত হাটে ইয়া দেখলাম, গেল বছরের মতো স্বাদ পাইলাম না। গেল বারেও তো গুড় খাইছি তোমার, জিহ্বায় যেন জড়াইয়া রইছে, আস্বাদ ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার ছদন শেখ মদন শিকদারের গুড়ের স্বাদ বেশি। বুকের ভিতর পুড়ে যায় মোতালেবের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেবের গুড়ে। কেন? সে তো কম খাচ্ছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেবের গুড়ে? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার। অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরো বার কয়েক মোতালেব বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেখো, নামাবার সময় হইল কিনা, ঢালবার সময় হইল কিনা রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ সিনসি, আর বক বক কইল না, ঘুমাইতে দেও মাইনসেরে। হঠাৎ মোতালেবের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেব। মাজু খাতুন
এমন করে মুখ জামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেব। এনে রাখলো সেই পাকাটির চালার দোরের কাছে। কিরকম গুড় হইতেছে আইজ ফুলজান? কিন্তু চালার ভিতর থেকে কোনো জবাব এলো না ফুলবানু। আরো একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভিতর মুখ বাড়ালো মোতালেব, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কি রকম গন্ধ আসছে যেন ভিতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সাড়ে সাড়ে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন ধরে গেছে একটু। পোড়া পোড়া গন্ধ বেরুচ্ছে ভিতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেবের। গলা চিরে চিৎকার বেরুলো, কই, কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় দুদিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পড়েছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেবের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেব। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইরা গেল, সেদিকে খেয়াল নাই তোমার? তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুনা বাইরাইয়া আইলা তুমি বিদ্যাধরী। এই জন্যেই গুড় খারাপ হয় আমার, অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার চুল ধইল না, তাই বইলা গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মান যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে বুকে পিঠে মোতালেব সব চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের ঝির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব। যেমন বেবুজ তার অনুরাগ, রাগও তেমনি প্রচন্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বগলো, ধমকালো। মেয়েকেও নিন্দামন্দ কম করলো না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার সাথে, এমন গোয়ার মাইনসের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে এলো মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেবের। দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি দিনে হয়, রাত্রে মেটে, তা নিয়ে আবার একটা ভাবনা। মিটে গেল। খানিক বাদে আবার যেচে আপোষ করলো মোতালেব। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শোনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেবের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব। চুপ করে বসে হোঁকোয়ে তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুঁয়ে চুঁয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, স্ফূর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো
খটখট করে মন, দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। কোথাও ছিটে ফোঁটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। আলাইকুম আসসালাম। মোতালেফ বলল, ভালো তো সব? সাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেফ। নাদির একটু হেসে বলল, মেয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় চইলা যাইতেছে কোন রকম সকমে। মোতালেফ একটু ইতস্তত করে বলল, ছাওয়াল পানের জন্যে সে 2-3 গুড় লইয়া যান না মেয়া। ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের। না মেয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এই কেমন তর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য কি 2 সের গুড় দিলাম আপনার পোলা পানরে খাইতে। কয়ন জানি সাসাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলে, না না না, সে কি মেয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়ে নেব কেন আমি? মোতালেফ বলে, আচ্ছা, নিয়া তো যায় নাই, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এইসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলি কত মিথ্যা। পরের হাটে এইসব খদ্দের আর পারদ পক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় ছাওয়াল পানকে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোবো না হাত দিয়া, তেমন মাপের বিটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার, ওই মানুষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি সহিলা যাব ঘর গুনা, রাইত পোহাইলে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় 2টি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসলো মোতালেফ। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠানে। বাড়ি আসেন নাকি মেয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? ও আপনি, আসেন আসেন, আমার রস নিয়ে আইছেন কেন মেয়া সাহেব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানে কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভিতরে ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এই বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কও। একটু কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠলো আইসা এখানে? নাদির ফিস ফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কও বিবি, শুনতে পাবে। মানুষের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালটারেও তো অমন কইরা খেদায় না মাইনসে। মাজু খাতুন বলল, তুমি বুঝবা না মিয়া, কুকুর বিড়াল থিকাও অধম থাকে মানুষ, শয়তান থিকাও সাংঘাতিক হয়। পুচ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটু ভয় ডর নাই মনে? একটুও কি নাচ শরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন, এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দামন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভিতর থেকে
আহত বঞ্চিতা নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুঁয়ে চুঁয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মেয়া সাহেব, শুনবেন নি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা হাত বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনেই কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেব মেয়া খাওয়াবার জন্যে আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভিতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেব, বলল, কয়ন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়া যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এবছর 100 টাকা পছন্দসই গুড়ও তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাবাই সার হয়েছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেবের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরো কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আর 2টি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের, বলল, ও কি মেয়া, হুঁকাই যে কেবল ধইরা রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন নিবা গেল কইলকার? হুঁকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মেয়া ভাই, নেবে নাই।